মুনমুনের ক্লাসরুমে তোমাদের স্বাগত। আমরা করছি সাজেশন ফর এইচএস এবিটিএ এবং ডাব্লিউবিটিএইচ থেকে। যদিও আজকে আমি এটাতে শুধুমাত্র এবিটিএগুলোই পরপর করে আসছি, তাতেও ডাব্লিউবিটিএইচ কমপ্লিট হয়ে যাবে। যদি না হয় সেটা আমরা সেকেন্ড ভিডিওতে করে দেবো। প্রথমটাই দেখো কী বলেছে, গলিত AlCl3 দ্রবণের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎচালনা করলে 27 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপন্ন হয়। কত গ্রাম তুলাঙ্ক অ্যালুমিনিয়াম উৎপন্ন হয় জানতে চাইছে। সেকেন্ড কোশ্চেন দিয়ে যে কতগুলো অ্যালুমিনিয়াম পরমাণু তৈরি হয়েছে আর কতক্ষণ তড়িৎ প্রবাহ পাঠাতে হবে। তাহলে আমি ফার্স্টে ধরে নিই, জানি AlCl3তে এল এর যোজ্যতা কত 3, তার তুলাঙ্ক ভর কত হবে আণবিক গুরুত্ব বাই যোজ্যতা, দ্যাট মিন্স 27/3 = 9। তাহলে 27 গ্রাম Al মানে কত গ্রাম তুলাঙ্ক হবে না 27/9, দ্যাট মিন্স 3 গ্রাম তুলাঙ্ক। সেকেন্ড কোশ্চেন আমার কী জানতে চেয়েছিল, কত সংখ্যক এল পরমাণু তৈরি হবে। এলের আণবিক গুরুত্ব কত 27, তাহলে 27-এর মধ্যে কতগুলো থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, এখানেও তৈরি হয়েছে 27, তার মানে এখানে কতগুলো তৈরি হবে অ্যাভোগাড্রো সংখ্যক অ্যালুমিনিয়াম পরমাণু তৈরি হবে। ফলে এটা কোনো ইজি ক্যালকুলেশন। সেকেন্ড বলেছিল কতক্ষণ তড়িৎ পাঠাতে হবে। দেখো এটার জন্য আমার যেটা ফর্মুলা লাগছে সেটা হচ্ছে W = EIT/F, তো T = WF/EI। এখানে আমি লিখে দিয়েছি W = ভর মানে 27 গ্রাম, E = তুলাঙ্ক ভার 9, I প্রবাহমাত্রা 0.5 অ্যাম্পিয়ার, টিটা বের করতে হবে, আর F হচ্ছে ধ্রুবক ফ্যারাডে 96,500 এর মান। এগুলো আমি বসিয়ে দিয়েছি। দেখো এটা এসছে 160.83 ঘন্টা। পরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছে, দ্রবণের লঘুতার সাথে মোলার পরিবারে বৃদ্ধি পায় কেন। দেখো দ্রবণের ক্ষেত্রে মোলার পরিবারে বৃদ্ধি পাওয়ার দুটো কারণ আছে, মানে দুজনের জন্য দুরকম। একজন হচ্ছে লঘু তড়িৎ বিশ্লেষ্য, একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে লঘুতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়নগুলোর বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়, ফলে বেশি আয়ন তৈরি হবে, ফলে পরিবাহিতা বৃদ্ধি পাবে। আর তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কী হয়, লঘুতা বৃদ্ধির সাথে সাথে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলির মধ্যে আকর্ষণ বল হ্রাস পায়, কারণ আয়তন বেড়ে যাচ্ছে যেহেতু, ফলে আয়নগুলির গতিবেগ বৃদ্ধি পায়। ফলে দ্রবণের লঘুতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৃদু এবং তীব্র তড়িৎ উভয়েরই তড়িৎ বিশ্লেষ্য উভয়েরই একটা সীমা পর্যন্ত মোলার পরিবাহিতা এবং তুলাঙ্ক পরিবাহিতা দুটোই বৃদ্ধি পায়। যদি আমি কোশ্চেনে শুধু মোলার পরিবাহিতা বলেছি তাহলে এখানে আমার তুলাঙ্ক পরিবাহিতা লেখার দরকার নেই, কিন্তু আমি উত্তর দুটোর জন্য একই হবে বলে আমি দুটোই লিখে দিয়েছি। এবং পাশে আমি গ্রাফটাও দেখিয়ে দিয়েছি, যদি গ্রাফটা চাই দেবে, যদি না চাই দেবে না। পরের কোশ্চেনটা বলেছে 298 কেলভিন উষ্ণতায় একটা বিক্রিয়ার সাম্যধ্রুবক নির্ণয় করতে হয়, যেটা বিক্রিয়া দিয়ে দিয়েছে। এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আমার প্রবলেম হয় যেটা ক্যাথোড অ্যানোড আমরা চিনতে পারি না। ওটা আমার আসছে একটু পরে কোশ্চেন, সেখানে আমি বুঝিয়ে দেবো, এটাতে লাগবে না, সেখানে এখানে আর বলতে পারলাম না। একটা বিক্রিয়া দিয়ে দিল, সেই বিক্রিয়াটা আমি বলেছে সাম্যধ্রুবক বের করতে হবে। তাহলে আমি E0 কত সেটাও বলে দিয়েছি। আমরা জানি কি E0 = 0.059/n log k, এটা হচ্ছে সাম্যধ্রুবক। এবার এখানে ক্যালকুলেশন করা হচ্ছে, দেখো করালে পরে আমি কে এর মান পেয়েছি 10⁸। তোমাদের একটু ছোট্ট করে বলে দিই কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড হবে। আমরা কি জানি ক্যাথোডে কি হয়, ক্যাথোডে হচ্ছে বিজারণ আর অ্যানোডে জারণ। তাহলে ভুল বলছি, ক্যাথোডে হচ্ছে বিজারণ, অ্যানোডে জারণ। এখানে দেখো Fe3+ থেকে Fe2+ হয়েছে, তাহলে Feর কী হয়েছে এখানে বিজারণ, তাহলে এখানে Feটা হচ্ছে ক্যাথোড। আর এটা দেখো I- থেকে I2, এটা কী হচ্ছে জারণ, সুতরাং এটা হচ্ছে অ্যানোড। পরেরটা দেখো, আমরা পরে যখন অঙ্ক হিসেবে আরও করিয়ে দেবো। 107 পৃষ্ঠা এসসির বলি তুলাঙ্ক পরিবাহিতার CGS একক। CGS একক হচ্ছে ওহম ইনভার্স সেমি স্কোয়ার গ্রাম তুলাঙ্ক ইনভার্স। এখানে একটা কথা বলে ফেলা ভালো যে তোমাদের হচ্ছে SC 94 এই পেজের যে কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো এইচএসে আসার সম্ভাবনা খুব কম, সেই জন্য এটা সলভ করি। কারণ এখন পরীক্ষার আগে যদি এই ধরনের কঠিন কোশ্চেনগুলো সলভ করতে যাও তাহলে আরও কিছু কোশ্চেন পেলে তোমরা ভুলে যাবে, যেগুলো সহজগুলো। সুতরাং ওই কারণে তোমরা যাইনি, যেগুলো আসতে পারে পরীক্ষায় আমি সেগুলোই করিয়ে দিয়েছি, মানে সবই করেছি, শুধু 94টাই বাদ দিয়ে গেছি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি গাঢ়ত্ব কোষের তড়িৎচালক বল বের করতে হবে। দেখো আমার বিক্রিয়াটা দিয়ে দিয়েছে, এইখান দিয়ে আমার সেটা লাগবে ক্যাথোড অ্যানোড দাও। দেখো কীভাবে করবো অঙ্কটা।
এখানটায় না, এখানটায় দেখো জেরেন থেকে জেরেন টু প্লাস হয়েছে, তাহলে এটা কি হলো অ্যানোড, জারণ হয়েছে যেহেতু। আর এখানে জেরেন টু প্লাস জেরেন হয়েছে, এটা বিজারণ হয়েছে, তাহলে এটা কি হবে ক্যাথোড। তাহলে ক্যাথোড মানে E0 সেল ইকুয়াল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। দেখো দুটোর ক্ষেত্রে একই জিনিস, জেরেন থেকে জেরেন টু প্লাস জেরেন টু প্লাস জেরেন, মানে দুটো ভ্যালু কী হবে কেটে যাবে, আলটিমেট জিরো, তাহলে E0 সেল জিরো। তাহলে বাকিটা ক্যালকুলেশন করে নিয়েছি, ই সেল ইকুয়াল টু কি E0 সেল মাইনাস 0.059/n লগ বিক্রিয়াজাত বাই বিক্রিয়ক, এটা লাস্ট ইকুয়েশন। সেখান থেকে আমি যেটা পেলাম এর ভ্যালুটা 0.0295 ভোল্ট। এটা হচ্ছে কোষটার তড়িৎচালক বল। এবার হচ্ছে কোলরাসের সূত্র, খুব ইম্পর্টেন্ট। সরি, কোনো তড়িৎ বিশ্লেষ্যের অসীম লঘুতায় মোলার পরিবাহিতার তার উপাদান ক্যাটায়ন ও অ্যানায়নগুলির মোট মোলার পরিবাহিতার সমষ্টির সমান। যেমন অসীম লঘুতায় ল্যামডা 0 m CaCl2 কী হবে ল্যামডা 0 Ca2 প্লাস প্লাস 2 ল্যামডা 0 Cl মাইনাস, এটাই কোলরাসের সূত্র। এরপর আসছে সব থেকে সহজ অঙ্ক এই চ্যাপ্টারের, এবং এটা পরীক্ষায় আসে একটা। নির্দিষ্ট উষ্ণতায় NaOH NH4Cl NaCl এর অসীম লঘুতায় তুলাঙ্ক পরিবাহিতার মান যথাক্রমে 248, 149.5 আর 126.45 ওম ইনভার্স সেমি স্কোয়ার গ্রাম তুলাঙ্ক ইনভার্স হলে NH4OH এর অসীম লঘুতায় তুলাঙ্ক পরিবাহিতা কত? দেখো কি করে করব, এটা খুব সহজ জিনিস। আমাকে বের করতে হবে ল্যামডা NH4OH, তাহলে আমাকে যার যার ভ্যালু দিয়েছে সেখানে NH4 আর OH কার কার মধ্যে রয়েছে, দেখো প্রথমটার মধ্যে রয়েছে OH আর পরেরটার মধ্যে রয়েছে NH4, তাহলে এই দুটো যোগ হয়ে যাবে। দেখো NH4Cl আর NaOH যোগ করে দিলাম, দেখো এখান থেকে আমি কী পাবো, তাহলে NH4OHও পাবো প্লাস NaCl পাবো, তাহলে বেশি হয়ে গেল NaCl, ওই জন্য মাইনাস NaCl করে দিয়েছি, তাহলে NH4OH পড়ে থাকবে। তাহলে এটা করলে আসছে ভ্যালুগুলো অবশ্যই যোগ বিয়োগ করলে 271.05 ওহম ইনভার্স সেমি স্কোয়ার গ্রাম তুলাঙ্ক ইনভার্স। এককটা খুব মনে করে লিখবে, একক না লিখলে তাহলে নাম্বার দেবে না। পরে SC 125, E0 Fe3 প্লাস থেকে Fe2 প্লাস হচ্ছে 0.77 ভোল্ট, E0 SN2 প্লাস SN হচ্ছে মাইনাস 0.14 ভোল্ট। তাহলে কোষ বিক্রিয়া লিখতে বলেছে, EMF গণনা করতে বলেছে। আমি লিখে কোষ বিক্রিয়া কী হবে, দেখো এখানে এই দুটোর মধ্যে যার ভ্যালুটা বেশি, অর্থাৎ যার বিজারণ বিভবের মান বেশি সেটি বিজারিত হবে, যার বিজারণ বিভবের মান কম সেটি জারিত হয়ে যাবে, অর্থাৎ সেটি অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে এখানে Feটা হচ্ছে ক্যাথোড, ওটা আমি আগে লিখে ফেললাম 2Fe3 প্লাস থেকে তৈরি হচ্ছে 2Fe2 প্লাস, আর এটা হচ্ছে অ্যানোড, তাহলে এটা দিকটা উল্টে যাবে, SN থেকে SN2 প্লাস হবে, দেখো SN তৈরি হচ্ছে SN2 প্লাস। ব্যালেন্স করলাম, এখানে যদি দুটো ইলেকট্রনের ট্রানজাকশন হয়েছে তাই এটা জানতে হবে 2 দিয়ে গুণ করতে হয়েছে। এবার তাহলে E0 সেল ইকুয়াল টু কি ক্যাথোড মাইনাস ই অ্যানোড, তাহলে আমি এখানে কী বললাম ক্যাথোড কোনটা, ক্যাথোড হচ্ছে Feটা, যার হচ্ছে বিজারণ হলো, আর জারণ হচ্ছে সেটা হচ্ছে অ্যানোড। ভ্যালুগুলো বসিয়ে দিলাম, আমি পেয়ে গেলাম E0 সেল। তারপর লাস্ট ইকুয়েশনে দেখো ভ্যালু বসিয়ে দিলাম, তৈরি হয়ে গেল, পেয়ে যাবো কোষটির EMF। কোষটির EMF বলতে এখানে E0 সেলটা বের করতে পারবো, কিন্তু আমরা এটা বের করতে পারবো না, কারণ এখানে ভ্যালুগুলো দেওয়া নেই। Fe2 প্লাসের ভ্যালু কত, Fe3 প্লাসের ভ্যালু কত, এগুলো দেওয়া নেই। এরপর আসছে লবণ সেতুর ব্যবহার বা লবণ সেতুর কাজ, দুটোর একই উত্তর হবে, কারণ পরের পেয়ে দেখবে লবণ সেতুর কাজ ছিল, এটা একই উত্তর বলে আমি লেখাইনি। বলছি লবণ সেতুগুলি ব্যবহার করার কারণগুলি হলো, 1 নম্বর দুটি অর্ধকোষের জারণ ও বিজারণের মধ্যে সংযোগ সাধন, 2 নম্বর দুটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষণের মধ্যে মিশ্রণে বাধা দেওয়া, আর 3 নম্বর অর্ধকোষ দুটি দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ রাখতে সাহায্য করা। আবার সে আগের কোশ্চেন, এবং এই কোশ্চেনটা খুব বারবার আসছে WBIJতে, বারবার রিপিট হয়েছে এই কোশ্চেনটা, সুতরাং এটা একটু ভালো করে দেখবে। কি বলেছে, HCl NaCl আর CH3COOH এর মান বলে দিয়েছে, আমাকে বলে দিয়েছে CH3COOH। দেখো আমাকে বের করতে হবে CH3COOH, তাহলে এখানে আমি কী দেখবো, আগেই দেখবো CH3COO কোথায় আছে আর H কোথায় আছে। তাহলে CH3COOH এর মধ্যে আমি পেয়ে যাচ্ছি CH3COOটা, আর এখান থেকে পাচ্ছি HCl থেকে পাচ্ছি Hটা, মানে CH3COOH প্লাস NaCl পেয়ে যাচ্ছি, তাই জন্য বিয়োগ NaCl করে দিলাম, ভ্যালুগুলো পুট করে দিলাম, অ্যান্সার চলে এলো। খুব সহজ অঙ্ক, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। এবার হচ্ছে পেজ SC 138, একটা বলেছে 25 সেন্টিগ্রেড উষ্ণতায় নিচের বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কিনা বের করতে হবে।
আর সাম্যদ্বয়ের মান গণনা করতে হবে। স্বতঃস্ফূর্ত কিনা বোঝার জন্য সহজ উপায়, আগে আমি কোষ বিক্রিয়া লিখে নিলাম, দিয়ে E0 সেল বের করলাম। E0 মানে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। ক্যাথোড কোনটা? আবার সেই একই জিনিস, যেটার বিজারিত হয়েছে সেটা ক্যাথোড, যেটা জারিত সেটা অ্যানোড। তাহলে এখানে কপারটা হচ্ছে ক্যাথোড এবং তারাও কপারটা জারিত হচ্ছে, ভুল বললাম, এখানে সিলভারটা হচ্ছে ক্যাথোড, কপারটা হচ্ছে অ্যানোড। তাহলে এখানে তাই করে দেওয়া হয়েছে, ক্যাথোডটাকে বসিয়ে দিয়েছি সিলভারের ভ্যালু, তারপর অ্যানোডের ভ্যালু মানে কপারের ভ্যালু করলে আসছে 0.46 ভোল্ট। এটা পজিটিভ ভ্যালু এলো। যেহেতু পজিটিভ ভ্যালু এলো তাহলে এটা কী হবে, বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, কারণ এখানে ডেলজির মানটা নেগেটিভ হচ্ছিল। আর E0 সেল কী করে বের করবো, লাস্ট ইকুয়েশন ফেলে দিলাম, E0 সেল ইকুয়াল টু কি 0.059/n log k। তাহলে এখানে সেই ক্যালকুলেশন করে যেটা এলো, কে এর ভ্যালু 3.91 × 10⁻15। পরের অঙ্কটা, একটি পরিবাহিতা কোষের 0.1 m KCl দ্রবণের পূর্ণ মানে গাঢ়ত্ব বলে দিল। এই অবস্থায় 80 ওহম রোধ প্রতিষ্ঠা মানে রোধ আর বলে দিল। কোষ ধ্রুবকের মান 1 মানে L/A বলে দিল। তাহলে KCl দ্রবণের মোলার পরিবাহিতা কত বের করতে হবে। তাহলে কোষ ধ্রুবকের আমরা কী জানি, কাপ্পা ইন্টু 1/, আমরা আপেক্ষিক কোষ ধ্রুবক নয়, ভুল বললাম, এটা আপেক্ষিক পরিবাহিতা, কোষের আপেক্ষিক পরিবাহিতা হবে এটা। কাপ্পা ইকুয়াল টু কী হয় 1/r ইন্টু L/A। দেখো ভ্যালুগুলো আমি পুট করে দিয়েছি। 1/r এর মান হচ্ছে 80, আর এর মান আর ইন্টু 1, তার মানে 1/80 ওহম ইনভার্স সেমি ইনভার্স। তাহলে KCl দ্রবণের মোলার পরিবাহিতা কত হবে, ল্যামডা m ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000/m করলে আসছে 125 ওহম, ওহম নয় মো, সেমি ইনভার্স মোল ইনভার্স। পরের কোশ্চেন, লবণ সেতু কি? জারণ ও বিজারণ অর্ধকোষের মধ্যে সংযোগ সাধনকারী এগার জেলি মিশ্রিত কোষ বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এইরূপ সমগতি সম্পন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন সমন্বিত তড়িৎ বিশ্লেষ্যপূর্ণ, যেমন KCl, KNO3, NH4NO3, NH4Cl ইত্যাদি ইউ আকৃতির কাঁচনলকে বলা হয় লবণ সেতু। SC 162 পৃষ্ঠে এবার একটা বিক্রিয়া বলে তড়িৎ কোষ বিভব নির্ণয় করো। দেখো আমি কোষটা থেকে কী বলছি, E0 সেল বের করে নিয়েছি, দিয়ে আমি লাস্ট ইকুয়েশনে ফেলে দিয়েছি। লাস্ট ইকুয়েশনে ফেলে দিলে এটা চলে আসবে ভ্যালুটা 0.5535 ভোল্ট। এখানে একটা জিনিসই বলার, এই বিক্রিয়াটার মধ্যে আমরা কিন্তু এই E0 সেলের ভ্যালুটা বলা ছিল না, এটা মনে রাখতে হবে। জেডেনের ক্ষেত্রে এর ভ্যালুটা হয় 0.76 ভোল্ট। পরের কোশ্চেন বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ড্যানিয়েল কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে হবে। আমাকে বিক্রিয়াটা দিয়ে মানে সেলটা দিয়ে দিয়েছে। আমি প্রথমে কোষ বিক্রিয়া লিখে নিলাম। কী হবে, এটা জেডেন থেকে জেডেন 2+ হয়েছিল, আমি তাই লিখি জেডেন থেকে জেডেন 2+। আর এটা কী হয়েছিল, Cu2+ থেকে Cu, তাই লিখেছি Cu2+ থেকে Cu। দুটো ভ্যালুগুলো দিয়ে দিয়েছিলাম, গাঢ়ত্বটা পাশে লিখে রেখেছি যাতে আমার সুবিধা হয়। তাহলে E0 সেল ইকুয়াল টু কি ক্যাথোড মাইনাস ই অ্যানোড। কী করে ক্যাথোড, আবার সেই একই জিনিস ক্যাথোড কী করে দেখো কার বিজারণ হয়েছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কপারের Cu2+ এর Cu বিজারণ হয়েছে, তাহলে ওর ভ্যালুটা আগে লিখলাম, ওটা ক্যাথোড। আর জিঙ্ক জারণ হয়েছে জেডেন থেকে জেডেন 2+, জারণের সংখ্যা বাড়লে জারণ হয়, সেটা ভ্যালুটা পুট করে দিলাম, 1.1 ভোল্ট বেরোলো। তাহলে তড়িৎচালক বল কী হবে, ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059/n লগ বিক্রিয়ত বাই বিক্রিয়ক করলে আসছে 1.1 ভোল্ট। পরেরটা, সমুদ্রগামী জাহাজের কাঠামোর সঙ্গে প্রায়শই ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত করা হয় কেন? এটা হচ্ছে উৎসর্গিত ক্যাথোড বা স্যাক্রিফাইসিং ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয়, কারণ এখানে ম্যাগনেসিয়ামের পরাচৈতর্যতা বা ইলেকট্রোপজিটিভিটি আয়রন অপেক্ষা বেশি, ফলে ওটাকে অ্যানোড হিসেবে ব্যবহার করলে ম্যাগনেসিয়াম আগে জারিত হয়ে এফি ধাতুর জারণকে রোধ করে, ফলে ইস্পাতের কাঠামোটার স্থায়িত্ব বলো বা লাইফ বলো সেটা বেড়ে যায়, আয়ু বেড়ে যায়। সেই এতে জাহাজের ওই ইস্পাতের কাঠামোটা ক্ষয়প্রাপ্ত যাতে না হয় সেই জন্য ওখানে ম্যাগনেসিয়াম ব্লক লাগানো হয়। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, আর বেশি বেশি কমেন্ট করতে থাকো। ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।